নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমাদের হায়ার সিএমএস নাইজারের দ্বিতীয় পর্ব। সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা রাত্রিকালীন। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে হায়ার সিএমএস এর মোটামুটি একটা ফাউন্ডেশন বা একটা মোটামুটি ধারণা পেয়েছি একটা, যে হায়ার সিএমএস আসলে কি রকম আর কিভাবে এটাকে প্রেসক্রিপশন করতে হয়, রোগীরা কেমন হয়, আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমরা আরেকটু গভীরে যাব। আজকে আমরা যে আলোচনাটা করবো যে হায়ার সিএমএস এর পার্সোনালিটি এবং একটু গভীরে যাব আমরা, যে দেখি এর ভিতরে কি কি আরো বিষয়গুলো লুকায়িত অবস্থায় রয়েছে, যেগুলো আমাদের আর একটু গভীরভাবে ভাবা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে। গত পর্বে ডায়াথিসিস সম্পর্কে অনেকে আমাকে বলেছেন যে স্যার ওই বিষয়টা আমাদের কাছে এখনো একটু উজ্জ্বল বা একটু বুঝতে পারেনি। অনেকে অনুরোধ করেছেন এই বিষয়টা একটু আলোচনা করার জন্য। আমি তাদেরকে বলবো যে এই লেকচারটা পাবলিশড হলে আপনারা অবশ্যই দেখে নেবেন। তবে আমি ছোট করে ওনাদের জন্য যে বিষয়টা আসলে এখানে কঠিন একটা বিষয়, সেটা একটু ছোট করে আলোচনা করে আমরা শুরু করবো। আচ্ছা, হায়াসিয়ালাস নাইজারের যে ডায়াথিসিস যে ব্যাপারটা, যেটা হলো নিউরোসাইকিক ভালনারেবিলিটি ভালনারেবিলিটি বা নিউরোসাইকিক ভালনারেবিলিটি যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে একটু বোঝা নতুনদের পক্ষে অনেকটাই কঠিন। আমি অল্প ভাষায় সহজ করে বলার চেষ্টা করছি যে বিষয়টা আসলে কি বিষয়টা। তা আমাদের হায়াসিয়ালাস এর ডায়াথিসিস হলো নিউরোসাইকিক ভালনারেবিলিটি। এই ভালনারেবিলিটি, নিউরোসাইকিক ভালনারেবিলিটি বলতে বোঝায় যে যখন কোনো ব্যক্তির স্নায়ুতন্ত্র মানে নিউরো ও মন মানসিকতা সাইকিক এবং স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল ও দুর্বল থাকে। ফলে সামান্য চাপ, ভয়, দুঃখ, আঘাত বা মানসিক ধাক্কাও তার মানসিক বা স্নায়বিক সমস্যা সহজে তৈরি হয়। তাকে নিউরোসাইকিক ভালনারেবিলিটি বলা হয়। এটা হলো এই মূল বিষয় এটা। আচ্ছা, যদি এটাকে একটু সহজ করে বলি, একটু ব্যাখ্যা করে বা সহজ করে যদি বলি, এটা এমন একটা অবস্থা যেখানে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র স্ট্রেস সহ্য করার যে ক্ষমতাটা, সেটা কম থাকে এবং আবেগের উপর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়। মানসিক আঘাতের প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী হয়। সহজেই হতে পারে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফোবিয়া, প্যানিক, সাইকোসোমাটিক ইলনেস। আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি যে সামান্য কথা বা সমালোচনায় খুব ভেঙে পড়ে, ছোট দুশ্চিন্তায় ঘুম নষ্ট হয়ে যায়। তারপরে দেখি যে যে মানসিক চাপ থেকে মাথা ব্যথা, পেটের সমস্যা, হৃদকম্পন শুরু হয়। তারপরে অতীতের মানসিক আঘাত বারবার মনে ফিরে আসে। একে মেডিকেলের ভাষায় সংক্ষেপে যেটা বলে যে এ predisposition of the nervous system and psyche to the develop mental or psychosomatic disorder under stress। এটা আমাদের মেডিকেল টার্মের ভাষাতে ব্যবহার করা হয়। আচ্ছা, হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যদি এটাকে ব্যাখ্যা করি বা বলি তাহলে কি হয়? হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এটি অনেক সময় দেখা যায় যে লোয়ার ভাইটালিটি, মায়াজমেটিক সাসেপ্টিবিলিটি, ইনহেরিটেন্ট সেন্সিটিভিটি, আর্লি লাইফ ট্রমা ট্রমা এই জিনিসগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা এভাবে আসে। আমরা এই যে নিউরোসাইকিক ভালনারেবিলিটি যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা দেখি আমাদের অনেকগুলো মেডিসিন আছে। তার ভিতরে নেট্রামিউর, ক্যালকেরিয়া কার্ব, ফসফরাস, ইগনেসিয়া, সাইলেসিয়া, ইভেন আর্নিকা, যা রজার মরিসন তার যে নতুন বইটা বের হয়েছে ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা, যেটা ওখানে তিনি এটা বিষয়টা নিয়ে আসছেন যে ভালনারেবিলিটি বিষয়টা। আচ্ছা, এই বিষয়টা কিন্তু আমরা স্পষ্টভাবে এই সকল মেডিসিনের ভিতরে দেখতে পাই এবং হায়োসিয়ামাস তো এটা তো আছেই, এটা তো বলা বাহুল্য। আচ্ছা, আমাদের যে হায়োসিয়ামাসের যে টেম্পারমেন্ট, এই টেম্পারমেন্টটা আমাদের একটু ভালো করে বোঝা খুব জরুরি। হায়োসিয়ামাসের টেম্পারমেন্ট হলো প্যারানয়েড, হিস্টেরিক্যাল এবং ডিসইনহিবিটেড। এটা হলো এর টেম্পারমেন্ট। তাই প্যারানয়েড মানে কি, যে ভয় বা সন্দেহ, হিস্টেরিক্যাল মানে আমরা জানি যে ইমোশনাল এক্সেস বা ড্রামা, এবং ডিসইনহিবিটেড মানে হলো যে লজ্জাহীন, নিয়ন্ত্রণহীন আচরণ। এই জিনিসটা এটা প্রকাশ করে, এই ওয়ার্ডগুলোর মানে হলো এইটা।
আচ্ছা, তাহলে এটা হলো আমাদের টেম্পারমেন্ট। হাইসিএমএস হলো যে এমন একটা মানুষ যার ভেতরের জগৎ গভীরভাবে অস্থির, সন্দেহপ্রবণ এবং অতীতে ভরা, মানে ভীতিতে ভরা। কিন্তু বাইরে সে তা কিন্তু ঢেকে রাখে অভিনয়, হাসি, ঠাট্টা, নাটকীয়তা এবং কখনো অশ্লীল আচরণ দিয়ে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হাইসিএমএস এর রোগীদের ক্ষেত্রে। এবং এই মানুষটি মনে করে, মনে মনে সব সময় ভাবে যে আমার বিরুদ্ধে কিছু একটা ঘটছে, কেউ আমাকে ঠকাতে চাইছে, কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। এই ইনার প্যারানয়েটা, অভ্যন্তরীণ যে সন্দেহ থেকে তার কিন্তু এই টেম্পারমেন্ট গড়ে ওঠে। এটা হলো মূল বিষয়। এবং হায়াসিয়ামাসের যে স্বভাবটা সেটা হলো খুব সন্দেহপ্রবণ। সহজেই ভাবে যে মানুষ তাকে ব্যবহার করছে, ভাবে তাকে কেউ ক্ষতি করতে পারে। নিজের চিন্তা বারবার ঘুরে ফিরে আসে, ও আমাকে অপমান করা হলো। তারপরে এটা ভাবে যে আমার বিরুদ্ধে সম্ভবত কোনো কনস্পিরেসি করছে। তারপরে বলবে যে আমাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, নিয়ন্ত্রণ করতে চায় সে। এই কারণে তার টেম্পারমেন্ট হয়ে যায় প্যারানয়েড, হিস্টেরিক্যাল এবং ইনহেবিটেড। অর্থাৎ ভিতরের ভয়ে কুঁকড়ে থাকা, বাইরে উন্মুক্ত, বেহায়া, অস্থির, নাটকীয় একটা অবস্থা, যেটাকে আমরা বলি সেমলেসনেস, কিন্তু ভেতরে ভয়। যেটা হলো হায়াসিনাস রোগীর অনেক সময় অস্থির কথাবার্তা, যৌন ইঙ্গিতপূর্ণ কথা মানে বলে সেটাকে লুকানোর চেষ্টা করে। হঠাৎ জামা খুলে ফেলতে পারে এই কারণে। ডাক্তার বা নার্সকে স্পর্শ করতে পারে, হাসে, ঠাট্টা করে, বেয়াদবি করে। কিন্তু এটা কোনো আনন্দের বহিঃপ্রকাশ না। এটা আসলে আহ আমরা যেমন ওই যে আমরা মানে আমার ভেতরের ভয়কে ঢেকে রাখা বা ঢাল হিসেবে সে নিজেকে নিরাপদ মনে করে, মনে করে না। তার আচরণ হলো ডিফেন্সিভ থ্রেট। মানে তার সামনে যখন এই সকল বিষয়গুলো আসে, সে তখন এটাকে রিকভারি করার জন্য সে একটা ডিফেন্সিভ থ্রেট বা মুভ, মানে একটা কৌশল সে অবলম্বন করে। এই বিষয়টা হলো এইখানে। এবং আমাদের দেখি যে টেম্পারমেন্ট অফ মিস্ট্রাস্ট, অর্থাৎ হাইসিমাস কাউকে সহজে বিশ্বাস করে না। এটা তো আমরা পূর্বেই জেনেছি এবং আমাদের এই বিষয়গুলো বারবারই ঘুরে ঘুরে আসবে এই মেডিসিনের ক্ষেত্রে। সে ভাবে যে লোকেরা তার কথা নিয়ে হাসছে, ডাক্তার তার কথা মানে গোপন কথা অন্যদের বলে দিবে, মানে সেটা ভাবে। তারপরে সে এটা ভাবে যে পরিবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারপরে স্ত্রী, স্বামী বিশ্বাসঘাতক। এই কারণে তার টেম্পারমেন্ট হয় সাসপেক্টিভ, জেলাস, পজেসিভ এবং কন্ট্রোলিং। বিশেষ করে ভালোবাসার সম্পর্কে হায়াসিয়ামাস ভয়ঙ্কর ঈর্ষান্বিত এবং ইমোশনাল ইনস্ট্যাবিলিটিতে তার আবেগে যে স্থির না, সেটাও কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু লক্ষ্য করি। সে 1 মিনিটে হাসে, পরের মিনিটে কাঁদে, তারপরে রেগে তারপরে রেগে যায়, তারপরে আবার ঠাট্টা করে। এই মুড সুইং আসে কারণ তার নার্ভাস সিস্টেম ভিতরে ভেঙে পড়েছে, যার কারণে কিন্তু এই ধরনের আচরণগুলো সে করে থাকে। এবং হায়াসিয়ামাসের যে টেম্পারমেন্ট, যে ইমোশনালি যে ফার্গামেন্টেড আছে, যেটা সেটা হলো যে ভায়োলেন্স ইন টেম্পারমেন্ট, মানে ভিতরে জমে থাকা ভয়। একসময় বের হয় মারধর, গালাগালি, ছুঁড়ে মারা, চিৎকার করা, আক্রমণ করা। সে অন্যকে আঘাত করে, কারণ আমি যদি আঘাত না করি ওরা আমাকে আঘাত করবে। এই যে মেন্টালিটি, এটাই কিন্তু এর একটা বড় একটা বিষয়। আর মেকানিজম, আমি মেকানিজম সম্পর্কে সামনে কথা বলবো ইনশাল্লাহ। তো এটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাই হাইসিএমএস এর সার্ভাইভাল টেম্পারমেন্ট হিসেবে আমরা বলে থাকি এটাকে। এই বিষয়টা এইরকম। এবং আমরা দেখি যে নাইট লিঙ্ক টেম্পারমেন্ট, মানে রাতের তার ভেতরে যে ভয়টা সবচেয়ে বেশি জেগে ওঠে। সে একা থাকতে পারে না, আলো চাই, মানুষকে পাশে চাই, মানে মানুষকে পাশে চাই, তারপরে ভয় পায়, কল্পনা করে। এটাই হলো তার টেম্পারমেন্টের হলো যে ফিয়ারফুল চাইল্ড ট্র্যাপড ইনসাইড অ্যান অ্যাডাল্ট বডি। এটাই কিন্তু তার অভিব্যক্তি, এটাই তার মনের একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো আমরা হায়াসিয়ামাসের টেম্পারমেন্টের ভিতর লক্ষ্য করি। হায়াসিয়ামাসের থার্মাল রিলেশনশিপ যেটা রয়েছে, থার্মাল রিলেশনশিপের ভিতরে আমরা দেখি যে রোগী শুধু গরম বা ঠান্ডা বলে ধরা যায় না। তার তাপ সংবেদন যে আসলে নিউরো ভেজিটেটিভ বিশৃঙ্খলার প্রকাশ। এই থার্মাল রিলেশনশিপের যে বিষয়টা, সেটা কিন্তু শুধু রোগীকে গরম বা ঠান্ডা বলে ধরা যায় না কিন্তু এই হাইসেমাসের রোগীকে। এই ওষুধের মূল সমস্যা হলো যে শরীর ও মস্তিষ্কের টেম্পারেচার রেগুলেশন সিস্টেম ভেঙে যায়। ভিতরে জ্বালা, বাইরে অস্থিরতা। আইএসএমএস রোগী ভিতরে অনুভব করে এক ধরনের
মাথায় গরম, মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে, তারপরে বুকের ভিতরে আগুনের মতো চাপ, মুখ লাল হয়ে যাচ্ছে, চোখ জল জল করছে, যৌনাঙ্গে উত্তেজনামূলক উষ্ণতা তৈরি হচ্ছে তার। এটা হলো সিম্প্যাথেটিক ওভারড্রাইভ, যেটা হলো শরীরে সব সময় মনে করে যে আমি বিপদের মধ্যে আছি। এই জন্য সে কাপড় খুলে ফেলতে চায়, তারপরে করে কি জানালা খুলতে চায়, বা সে নিজেকে উন্মোচন করতে চায়। তারপরে দেখা যায় যে শরীর ছুঁড়ে ফেলে দিতে চায়। কিছু মজার বিষয় যেমন আম, এই গরমে তাকে আরাম দেয় না, এই গরম কিন্তু তাকে আরাম দেয় না, বরং আরো উত্তেজিত করে। ঠান্ডা লাগে না কিন্তু ঠান্ডা চায়। আইসিএমএস রোগীর একটি প্যারাডক্স আছে যে সে বলে যে আমার গরম লাগছে কিন্তু সে ঠান্ডা বাতাস চায়, কারণ ঠান্ডা তাকে দেয় নার্ভাস সিস্টেমের মানে সাময়িক শান্তি। খোলা জানালা, ঠান্ডা বাতাস, ভেজা কাপড়, ফ্যান, এসব তার কিন্তু মাথার ভেতরে আগুন একটু নিভিয়ে দেয়। এটা কিন্তু এদের ভিতরে হয়। এটা এটা সাধারণত থার্মেটিক প্রিফারেন্স না, এটা হলো সিএনএস, কুলিং নেট, যেটা হলো রাতে কেন খারাপ হয় এই বিষয়টা, সেই বিষয়কে ইঙ্গিত করে যে প্যারাসিম্পেথিক যে টোন বাড়ে, এই কারণে কিন্তু তার সিএনএস এর কোডিং নিডের কারণে কিন্তু তার সিম্প্যাথিক টোন কিন্তু বেড়ে যায়। এবং হায়াসিয়ামাস এই পরিবর্তন বা অস্থিতিশীলতা তৈরি করে। ফলে গরম লাগে, ঘাম, চিৎকার, ঘুম, ঘুমে হাত পা নাড়ানো, অস্থিরতা, রাতে তার নার্ভাস সিস্টেম সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ হারায়। এই বিষয়গুলো আমরা হায়াসিয়ামাস এর মধ্যে দেখতে পাই। এরপরে স্যার কি বলতেছে আমরা শুনতেছি না। স্যার কিছু বললেন? না আমি বললাম আপনার কথা শুনতেছি না, কি পেটে গেল কিনা। না না না, কেটেনি স্যার, আমি একটু শেয়ার করলাম। আচ্ছা, এবার আমরা দেখব যে এর যে মডালিটিটা, মানে এই মডালিটির বিষয়টা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। কারণ মডালিটির উপরে তো আমাদের অনেক কিছু নির্ভর করে, যেমন কনফিউশন রেমেডি যখন আমরা প্রেসক্রিপশন করতে যাই তখন মডালিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই মানুষটি কিসে ভেঙে পড়ে আর কিসে সাময়িকভাবে বাঁচে, এটা কারণটা আমাদের উদ্ধার করা দরকার। কারণ হায়াসিয়ানাস এর ভালো মন্দ লাগা শরীরের চেয়ে বেশি তার নার্ভাস সিস্টেম ও নিরাপত্তা বোধের সাথে কিন্তু খুবই ওতপ্রোতভাবে মানে যুক্ত এটা। তা আমরা দেখি যে এর এগ্রেভেশন, যেটা দেখি যে হায়াসিয়ানাস রোগীর সবচেয়ে বড় এগ্রেভেশন হলো যে একাকিত্ব ও নিরাপত্তাহীনতা। সে খারাপ বোধ করে, একাকী হলেই মানে সে খারাপ বোধ করে, একা থাকতে তার ভয়, সন্দেহ, বিভ্রম বেড়ে যায়। একাকিত্ব তার জন্য শান্তি নয়, কিন্তু একাকিত্ব মানে ভিতরের ভয়গুলোর সাথে একা থাকা। অন্ধকারে অন্ধকারে তার যে ইমাজিনেশন ভয়ঙ্কর হয়ে ওঠে। চোখে না দেখলেও মনে হয় যে কেউ আছে, কেউ দেখছে, কেউ আসছে। এই একটা ভিতরে কিন্তু হাইসেমাস রোগের ভিতরে কিন্তু কাজ করে। অন্ধকারে তার ভিতরে যে ইনসিকিউরিটি আছে সেটা কিন্তু সে মানে জাগিয়ে তোলে, কিন্তু তার ভিতরে যে ইনসিকিউরিটি অন্ধকারের ভিতরে তার। এবং দেখা যায় যে নীরবতায়, চুপচাপ পরিবেশে তার মাথার ভিতরে শব্দ বেড়ে যায়। এই কারণে সে হঠাৎ কথা বলে, হাসে, শব্দ করে। বিষয়টা কিন্তু এই কারণে হয়। নীরবতা তার জন্য একটি শান্তি না, নীরবতা মানে হলো নিজের ভাঙা চেতনার মুখোমুখি হওয়া। মানসিক চাপ, ভয়, অপমানের স্মৃতিতে পুরনো লজ্জা, ট্রমা, অপমানের কথা উঠলেই তার লক্ষণ তীব্র হয়। সে তখন আরো অশ্লীল, আরো সন্দেহপ্রবণ, আরো অস্থির হয়ে ওঠে। রাতে, বিশেষ করে রাতের প্রথম ভাগে তার যেটা হয় যে ভয়, ডিলিরিয়াম, অস্থিরতা, যৌন উত্তেজনা তার বেড়ে দেয়। রাত তার কাছে সবচাইতে অনিরাপদ বলে মনে করে সে সব সময়। এই বিষয়গুলো কিন্তু আমাদের মডালিটির ভিতরে খুব গুরুত্বপূর্ণ। এবং তার যে ভালো লাগার বিষয়গুলো রয়েছে, এমিলি রোশনের যে বিষয়গুলো রয়েছে, যে সে ভালো বোধ করে কখন, কারো উপস্থিতিতে সে ভালো বোধ করে, সে একা থাকতে চায় না,
আবার বিশ্বাসও করতে পারে না। তবুও কারো প্রিসেন্স তাকে স্থিতি দেয়। একজন মানুষ পাশে থাকলে তার নার্ভাস সিস্টেম একটু শান্ত হয়। আলো তার ভয় কমায়। আলো মানে কি? আমি দেখছি, আমি নিয়ন্ত্রণে আছি। তাই সে আলো জ্বালিয়ে রাখে। অন্ধকার সহ্য করতে পারে না। ব্যস্ত থাকলে বা কথা বললে ভালো লাগে তার। কথা বলা, নড়াচড়া, হাত পা চালানো এগুলো তার নার্ভাস এজিটেশন কমায়। স্থির থাকার তার জন্য কষ্টকর হয়ে যায়। মনোযোগ অন্যদিকে, মানে মনোযোগটাকে সে অন্যদিকে দেয়। যেমন আহ গান, টিভি, শব্দ, যে কোনো ডিস্ট্রাকশন তার ভেতরে ভয়কে কিছুটা সময়ের জন্য চুপ করায়। এবং আমরা দেখি যে হায়াসিনা সাধারণত শীত সহ্য করতে পারে না। ঠান্ডায় কাঁপুনি, ভয়, অস্থিরতা বাড়ে। ঠান্ডা হাওয়ায় তার নার্ভাস সিস্টেমকে আরো উত্তেজিত করে। সে তুলনামূলকভাবে উষ্ণতায় কিছুটা স্বস্তি পায়, কিন্তু অতিরিক্ত গরমে আবার অ্যাজিটেশন বাড়তে পারে। এটা দেখায় যে তার সমস্যা মূলত নিউরো ফাংশনাল, পিওর সাইকিয়া না। আইসিএমএস এর ভয়ে খারাপ হয়, সন্দেহে খারাপ হয়, লজ্জার স্থিতিতে খারাপ হয়, একাকিত্বে খারাপ হয়, আর নিশ্চয়তা ভালো হয়। বিশেষ এই ভালো হওয়াটা তার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। এবং আমরা দেখি যে আলোতে ভালো হয় কারণ তার রোগ শরীরের নয়, নিরাপত্তা বোধের। এই মডালিটি যদি আমরা কেসে দেখতে পাই বা রোগীর মধ্যে পাই, তাহলে হায়াসিমাস আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, একদম প্রথমে ভাবতে হবে। যদি আমরা রোগীর মডালিটির ভিতরে আমরা যদি এই সকল জিনিসগুলো লক্ষ্য করে থাকি। এখন আমরা হায়াসিমাস কে যদি প্রশ্ন করি, আমি নিজেকে প্রশ্ন করছি যে হায়াসিমাস হবার আগে মানুষটা কেমন ছিল। প্রত্যেকটা রোগী তো আর ওই মেডিসিনের হয়ে জন্মগ্রহণ করে না, মেডিসিন নিয়ে জন্মগ্রহণ করে না। আস্তে আস্তে সে বিভিন্ন পরিস্থিতি, সে মেডিসিন তার ভিতরে চলে আসে, সেই লক্ষণগুলো সে আস্তে আস্তে তৈরি হয়। এটা খুবই জটিল একটা বিষয়। আমি যে বিষয়টা বলছি যে হাইসেমাস এর মানুষটাকে কেমন ছিল, এই বিষয়টা কিন্তু আমাদের একটু বোঝা দরকার। যে হাইসেমাস হওয়ার আগে মানুষটি কিন্তু আসলে পাগল ছিল না, কিন্তু সে ছিল অত্যন্ত সংবেদনশীল, ভেতরে নরম, বাইরে সংযত এক মানুষ, যার প্রাণ শক্তি শুরু থেকে ছিল সূক্ষ্ম ও সতেজ, আহত হওয়ার মতন। সে খুব সহজে মানুষের আবেগ, দৃষ্টি, কণ্ঠস্বর, এমনকি নীরবতাও অনুভব করত। একটি হাসি তার মনে আনন্দ আনতো, আবার একটি তাচ্ছিল্য ভরা দৃষ্টি তাকে গভীরভাবে আঘাত করত। সে ছিল এমন একজন যে অন্যের কথাকে শুধু শোনে না, নিজের ভিতরে নিয়ে নেয়। এই মানুষটি সাধারণত ইন্ট্রোভার্টেড, ভীষণ কেয়ারিং, সহজে লজ্জা পায়, মানুষের অ্যাপ্রুভালের উপর নির্ভরশীল। তার ভেতরে ছিল এক ধরনের শিশু সুলভ মানসিকতা, একটি নীরব অনুরোধ, যেন সব সময় তার চোখে লেখা থাকতো, আমাকে ভালোবাসো, আমাকে ছোট করো না, আমাকে লজ্জা দিও না। সে সংঘাত এড়িয়ে চলত, কারণ সংঘাত তার ভিতরে নিরাপত্তা বোধকে কাঁপিয়ে দিত। সে চাইতো সবাই তাকে ভালো মানুষ হিসেবে দেখুক। এই যে ভালো থাকায় ছিল তার বাঁচার কৌশল। হাইসিএমএস হওয়ার আগের এই মানুষটি নার্ভাস সিস্টেম ছিল জন্ম থেকেই সহজে ওভার স্টিমুলেটেড হওয়ার মতো। সে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তো। সে উচ্চ আওয়াজের ঝগড়াঝাটিতে, কঠিন সমালোচনায়, যৌন ইঙ্গিত বা অশালীন রসিকতায়, পারিবারিক টানাপোড়েনে তার কিন্তু এই অবস্থাটা ছিল, তার হয়েছে। তার ব্রেনের ইনহেবিটরি কন্ট্রোল বা বার্কিং যে সিস্টেম আছে খুব শক্ত ছিল না। তাই ভয়, লজ্জা, উত্তেজনা, এই অনুভূতিগুলো সে জমিয়ে রাখত, ছেকে বের করতে পারতো না। সে বাইরে শান্ত দেখালেও ভেতরে চলতো নির্বিচ্ছিন্ন নার্ভাস ওভারড্রাইভ। এই মানুষটি ছোটবেলা থেকেই কোনো না কোনো ভাবে লজ্জার অভিজ্ঞতা বহন করত। হয়তো সে ছিল ঠাট্টার শিকার, যৌনভাবে লজ্জিত বা অপমানিত, বারবার অন্যদের সাথে তুলনা করা, আবেগগতভাবে অবহেলিত, দোষারোপের বোঝা বহনকারী। এই অভিজ্ঞতাগুলো তার ভিতরে ধীরে ধীরে একটি বিষ ঢুকিয়ে দিয়েছিল। আমি ঠিক নই, আমার মধ্যে কিছু খারাপ আছে, আমি নিরাপদ নই। এই লজ্জা শুধু অনুভূতি ছিল না, এটা তার কোর আইডেন্টিটি ভেঙে ফেলেছিল। জীবনের এক পর্যায়ে এসে যখন তার উপরে একের পর এক আঘাত আসতে থাকে, কোনো সম্পর্ক ভেঙে ভেঙে যায়, গভীর অপমান ঘটে, যৌন ট্রমা তৈরি হয়, বা দীর্ঘদিনের ভয়াবহ মানসিক চাপ জমে ওঠে, তখন
নার্ভাস সিস্টেম আর সামলাতে পারে না। ভেতরে এতদিন ধরে চেপে রাখা ভয়, লজ্জা, কামনা, সন্দেহ সব একসাথে বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। সেই মুহূর্তে জন্ম নেয় হায়োসিয়ামাস এর রোগী। এইভাবে হায়োসিয়ামাস রোগী জন্মগ্রহণ করে। হায়োসিয়ামাস রোগীর অশ্লীলতা, উন্মুক্ত আচরণ বা নিয়ন্ত্রণহীন কথাবার্তা তার আসল চরিত্রের প্রকাশ নয়, এটা তার শেষ আত্মরক্ষার কৌশল। অবচেতনে সে যেন বলে যে আমি আগে তোমাকে শক করব, যাতে তুমি আমাকে আর লজ্জা দিতে না পারো, আর আমাকে আঘাত করার সুযোগ না পাও। এই যে অস্থিরতা আসলে ভয় থেকে জন্মানো একটা আর্মার, একটা অস্ত্র তার। এই ভীষণ সংবেদনশীল, সহজে লজ্জিত, যার নার্ভাস সিস্টেম ভয় অপমানের ভার বহন করতে না পেরে শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। এই কারণে হায়োসিয়ামাস রোগী একই সাথে করুণ এবং ভয়ঙ্কর, কারণ তার ভিতরে আজও বন্দী আছে সেই পুরনো লাজুক ভীত মানুষটি, যে শুধু নিরাপত্তা আর গ্রহণযোগ্যতা চেয়েছিল, আর অন্য কিছু চায়নি। আবার যদি প্রশ্ন করি যে হায়োসিয়ামাস রোগী হঠাৎ করে তৈরি হয়, না, হায়োসিয়ামাস রোগী হঠাৎ করে তৈরি হয় না। সে ধীরে ধীরে গড়ে ওঠে এমন এক মানসিক পরিবেশে যেখানে নিরাপত্তা, অনিশ্চয়তা আর অপমান বা আঘাত সব সময় সম্ভাব্য। শৈশব থেকে সে অনুভব করে ভালোবাসা স্থায়ী নয়, মানুষ বিশ্বাসযোগ্য নয়, আর দুর্বল হলে বিপদ আসবে। এই যে অনুভূতি তার মনে গেঁথে যায়, এই বিশ্বাস হিসাবে আমি নিরাপদ নই, এই একটাই বিশ্বাস তার ভবিষ্যৎ মানসিক কাঠামো তৈরি করে দেয়। ক্লাসিক্যাল পর্যবেক্ষণে দেখা গেছে যে হায়োসিয়ামাস মানুষের ভিতরে থাকে প্রবল সন্দেহ, ঈর্ষা, কিন্তু তার উৎস হলো ভয়। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সে ভাবে মানুষ তাকে নিয়ে হাসছে, তার বিরুদ্ধে কথা বলছে, তাকে ঠকাতে চাইছে। এই যে ভাবনা ইচ্ছাকৃত কিন্তু নয়, এটা এমন এক মনের ফল যেটা দীর্ঘদিন নিজেকে রক্ষা করতে করতে বাস্তবতার কল্পনার সীমা হারিয়ে ফেলেছে। তার মনে সব সময় বিপদের জন্য প্রস্তুত, তাই সামান্য উদ্দীপনাও তার কাছে হুমকি হয়ে ওঠে। পরবর্তীকালে পর্যবেক্ষণে বোঝা গেছে যে এই মানুষটি আসলে খুব সংবেদনশীল এবং আবেগপ্রবণ, কিন্তু সেই সংবেদনশীলতা সে লুকাতে শেখে। কারণ সে শিখেছে সংবেদনশীল হলে আঘাত পাওয়া যায়, তাই সে মুখোশ পরে। এই মুখোশ হতে পারে হাসি, অতিরিক্ত কথা, নাটক, অশ্লীলতা বা অদ্ভুত আচরণ। বাহির থেকে সে অশান্ত, বেহায়া বা উচ্ছৃঙ্খল মনে হলেও ভেতরে সে এক ভীত মানুষ, যে নিজেকে রক্ষা করার জন্য খুঁজে রক্ষা করার ভাষা খুঁজে পায়নি। আমরা যদি মডার্ন পর্যবেক্ষণগুলো যদি লক্ষ্য করি, সেখানে দেখা যায় যে হায়োসিয়ামাস রোগী মূলত ভয়কে সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এই জিনিসগুলো আমরা মডার্ন মাস্টারদের বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি, যে যারা বলেন যে হায়োসিয়ামাস রোগী মূলত ভয়কে সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। তাদের অ্যানালাইসিসে এটা উঠে আসছে, এবং দেখা গেছে যে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব দুর্বল হয়ে যায়। তখন দমন আর আবেগ, বিশেষ করে ভয়, লজ্জা আর যৌন শক্তি হঠাৎ বিস্ফোরণের মতো বেরিয়ে আসে। এই কারণে তার আচরণ একসাথে দেখা যায় সন্দেহ, কামুকতা, আক্রমণাত্মক আর মানসিক বিভ্রান্তি। এগুলো চরিত্রের দোষ নয়, এগুলো হলো দীর্ঘদিনের জমে থাকা মানসিক চাপের ফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপলব্ধিটা হলো, সেটা হলো যে হায়োসিয়ামাস মানুষটি আসলে ভাঙা সম্পর্কের ফল। সে হয় এমন পরিবেশে বড় হয়েছে যেখানে তাকে বোঝা হয়নি, তার ভয়কে গুরুত্ব দেওয়া হয়নি, তাকে লজ্জিত করা হয়েছে। তাই সে শিখেছে ভালোবাসা মানে বিপদ, আর কাছাকাছি আসা মানে আঘাত। এই দ্বন্দ্ব তাকে একসাথে আঁকড়ে ধরতে আর ধাক্কা দিতে শেখায়। সব মিলিয়ে বলা যায় যে হায়োসিয়ামাস রোগী তৈরি হয় তখনই যখন একটি সংবেদনশীল মন বারবার এই শিক্ষা পায় যে পৃথিবী নিরাপদ নয়, মানুষ বিশ্বাসযোগ্য নয়, আর দুর্বলতা মানে হলো ধ্বংস। তখন সে আর স্বাভাবিকভাবে ভয় প্রকাশ করতে পারে না। ভয় বিকৃত হয়ে সন্দেহ, লজ্জা রূপ নেয়, বেহায়াপনা আর ভালোবাসা বদলে যায় আঁকড়ে ধরার আতঙ্কে। হায়োসিয়ামাস তাই জন্মগতভাবে খারাপ নয়, সে তৈরি হয় ভয়, অপমান আর নিরাপত্তাহীনতার দীর্ঘ ইতিহাস থেকে। আমরা যদি হায়োসিয়ামাসের ইন্টারপার্সোনাল রিলেশনশিপের দিকে তাকাই, এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা বোঝাটা খুব দরকার, বিশেষ করে এই ধরনের
রোগীদের ক্ষেত্রে এই ধরনের মেডিসিনের রোগীদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুবই গুরুত্ব বহন করে। এটা বুঝতে পারলে আমরা এই মানুষটার ভেতরে যে সবচেয়ে ভাঙা জায়গাটা সেটা দেখতে পাবো। এটা শুধু আমাদের সাথে এটা শুধু অন্যদের সাথে ব্যবহার না, এটা হলো ভয়, লজ্জা আর আত্মরক্ষার ভাষা। এটা হলো হায়াসিমাস এর যে বিষয়টা। হায়াসিমাস এর মানুষ সম্পর্কের ভিতরে বাঁচে, কিন্তু সম্পর্কই তাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। কারণ সম্পর্ক মানে তার কাছে নগ্ন হওয়া, বিচার হওয়া, আবার লজ্জিত হওয়া। সম্পর্কের মৌলিক দ্বন্দ্ব তার ভিতরে মূল দ্বন্দ্ব, এটাই হলো মূল বিষয়। যে সম্পর্কের মৌলিক দ্বন্দ্বই কিন্তু তার ভিতরে মূল দ্বন্দ্ব। আমার কাউকে দরকার, কিন্তু কাউকে বিশ্বাস করা বিপজ্জনক। এই জন্যই হায়াসিমাস এর মানুষ সম্পর্কের মধ্যে থাকে, একই সাথে নির্ভরশীল ও সন্দেহপ্রবণ। বিশ্বাস ও সন্দেহে একসাথে তার মধ্যে চলে, এই দুটো কিন্তু প্যারালাল ভাবে চলে এদের মধ্যে। এবং হায়াসিমাস এর মানুষ খুব দ্রুত কাউকে নিজের মানুষ ভাবতে পারে, আবার সামান্য ইঙ্গিতে সন্দেহে ভরে যায়। সে ভাবে ও আমাকে ঠকাচ্ছে না তো, ও আমার সম্পর্কে খারাপ কথা বলছে না তো, ও আমাকে নিয়ন্ত্রণ করছে না তো। এই যে সন্দেহ, এই সম্পর্ককে বিরক্ত করে তোলে, বিষাক্ত করে তোলে। হায়াসিমাসের সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বাউন্ডারি ভেঙে যাওয়া। সে কারণে অতিরিক্ত কাছে চলে আসা, ব্যক্তিগত প্রশ্ন করা। আমরা চেম্বারে লক্ষ্য করি যে ফিসফিস করে কথা বলে, যেন তার কথা অন্য কেউ শুনতে না পায়। এটা আমরা তখনই লক্ষ্য করব যখন আমাদের চেম্বারে তাকে সে পরিবেশটা আমরা দিতে পারবো। তখনই এই সকল অবজারভেশন, এই সকল গুরুত্বপূর্ণ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমরা বিচার করতে পারবো রোগীর মধ্যে। কিন্তু যখন আমাদের চেম্বারে গ্যাদারিং থাকবে, একসঙ্গে অনেকগুলো মানুষ থাকবে, তাকে পাশে বসে প্রশ্ন করা হবে, তখন কিন্তু আমরা এটা দেখতে পাবো না, আমরা রোগীর অনেক কিছু মিস করব। এই বিষয়টা আমাদের নিশ্চিত করা দরকার আমাদের চেম্বারে, যেটা আমি করে থাকি, চেষ্টা করি। হয়তো অনেকের সংকুলন বা অনেক সমস্যার কারণে করে না, তবে আমরা যদি এটা না করি তাহলে রোগী কখনো উন্মুক্ত হবে না। রোগীর আচরণ, রোগীর কথাবার্তা আমরা কিন্তু সে ধরা দিবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন যে বিষয়টা হলো যে যে ও আমার সঙ্গে খারাপ কথা বলছে না তো, এই যে সন্দেহ, এই সম্পর্কের যে বিষাক্ত করে তোলে তাকে। হায়াসিমাসের সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাউন্ডারি ভেঙে যাওয়া, যেটা কিছুক্ষণ আগে আপনাদের বললাম। সে কখনো অতিরিক্ত কাছে চলে আসে, ব্যক্তিগত প্রশ্ন করে, এটা তার একটা বড় বৈশিষ্ট্য। অশ্লীল ইঙ্গিত যখন দেয়, আবার কখনো কখনো হঠাৎ দূরে সরে যায়, আক্রমণাত্মক হয়ে ওঠে। কারণ সে নিজেই বোঝে না কোথায় তার সীমা আর কোথায় অন্যের, এই বিষয়টা সে বুঝতে পারে না। এটা তো মূল কারণ, তাই না? হায়াসিমাসের মানুষ গভীরভাবে লজ্জা পায়, কিন্তু সে লজ্জা সে প্রকাশ করে না, বরং রূপ নেয় অশ্লীল কথায়, তাচ্ছিল্য, ঠাট্টায়, মোকিং বিহেভিয়ারে। এটা আসলে এক ধরনের প্রিএমপ্টিভ স্ট্রাইক। আমি আগে তোমাকে আঘাত করব, তুমি যাতে তুমি আমাকে লজ্জা দিতে না পারো। এটাই হলো ওর কথা, যে আমি তোমাকে আগে আঘাত করবো যেন তুমি আমাকে লজ্জা দিতে না পারো। সম্পর্কের ক্ষেত্রে তার কথাবার্তার ধরন একটু বিচিত্র, হঠাৎ খুব ব্যক্তিগত, হঠাৎ অপ্রাসঙ্গিক, কখনো ফিসফিস করে, কখনো চিৎকার করে সে পরীক্ষা করে যে এই মানুষটা আমার ভিতরে কথা শুনছে, মানে শুনে কি করে। এটা তার মনের ভিতরে প্রশ্ন, যে এই মানুষটা আমার কথা শুনে কি করে। হায়াসিমাস এর মানুষ কাউকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু পুরোপুরি ভরসা করতে পারে না। তাই সে বারবার নিশ্চিত হতে চায় যে তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তুমি আমাকে নিয়ে হাসবে না তো। যখন সে ভয় পায়, সে নিয়ন্ত্রণ নিতে চায়। নিয়ন্ত্রণ আসে সন্দেহ দিয়ে, প্রশ্ন দিয়ে, ঈর্ষা দিয়ে। ভালোবাসার মধ্যেও সে সার্ভাইলেন্স চালায়। ডাক্তারের সাথে সম্পর্ক খুব, এদের ডাক্তারের সাথে সম্পর্ক খুবই ইন্টারেস্টিং। ডাক্তার তার কাছে একই সাথে রক্ষাকর্তা এবং সম্ভাব্য শত্রু, এটা তার মধ্যে চলে। কিন্তু এটা সে ডাক্তারের উপর নির্ভর করে, আবার ভাবে এই মানুষটা আমাকে জাজ করছে না তো। এই জন্য সে বারবার একই প্রশ্ন করে, প্রেসক্রিপশনে সন্দেহ করে, ফলো আপনি নিজেকে কন্ট্রাডিক্ট করে। এই বিষয়গুলো আমরা হায়াসিমাস রোগীর মধ্যে দেখতে পাই। আমি একটা এই 24-25 বছরের মহিলার কথা বলবো। সম্পর্কের ক্ষেত্রে আমি কথাটা এই কারণে বলছি যে এই ভদ্র মহিলার যখন কেস টেকিং আমি শুরু করি, তাকে আমি প্রশ্ন, মানে তাকে বলার, সবকিছু বলার সে কথা বলছে, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আহ আপনার, তার কথার ধরন শুনে প্রশ্নটা করেছিলাম নিশ্চিত হওয়ার জন্য, যে ব্যাপারটা হলো এরকম যে আপনার
আপনি কাকে তাকে বিশ্বাস করেন না, কাকে বিশ্বাস করেন না, এরকম কোনো না মানুষকে সহজে বিশ্বাস করেন। তখন এই ভদ্র মহিলা আমাকে যে উত্তর দিয়েছিল সে আসলে খুবই একটা মানে অন্যরকম একটা ব্যাপার, অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে তখন। কিন্তু পরে দেখেছি না, সে যা করেছে সেটা ঠিকই করেছে। সে সে আমাকে বলছে যে যে আমি আমার স্বামী, বাবা, আমার বোন, এমনকি আমার নিজেকেও আমি বিশ্বাস করি না। আপনি কেন বিশ্বাস করেন না? বলছে, আমি করতে পারি না, এটা আমার ছোট থেকে এটা, আমি এদের কাউকে বিশ্বাস করতে পারি না, আমার নিজেকে পর্যন্ত আমি বিশ্বাস করি না। এই যে হাইসিএমএস এর রোগীদের যে সম্পর্ক একে অপরের সাথে, এটা রোগীর সঙ্গে কথা বললে সে কিন্তু অবলীলায় বলে ফেলে যে আমি কাউকে বিশ্বাস করি না, এমনকি আমার নিজেকেও বিশ্বাস করি না। এই ধরনের অদ্ভুত কথাবার্তা আমরা শুনতে পাই হাইসিএমএস রোগীর মধ্যে। আচ্ছা, হাইসিএমএস এর রোগীরা কি সহ্য করতে পারে না? এরা সহ্য করতে পারে না অসম্মান। এরা অসম্মান একদমই সহ্য করতে পারে না, সেটা হোক সত্যিকারের বা কল্পিত। সামান্য তাচ্ছিল্য, চোখের ইশারা, হাসি বা কণ্ঠস্বরের ভঙ্গি তার কাছে অপমান বলে মনে হয়। কারণ তার ভেতরে আগে থেকে একটা গভীর বিশ্বাস বসে আছে, আমি দুর্বল, আমাকে আঘাত করা যাবে। তাই অপমানের প্রতি তার স্নায়ুতন্ত্র অতি সংবেদনশীল হয়ে যায়। সে বিশ্বাস ভঙ্গ সহ্য করতে পারে না। কারো কথার অমিল, দেরিতে আসা, মনোযোগের অভাব সবই তার কাছে বিশ্বাস হারানোর প্রমাণ হয়ে ওঠে। কারণ তার নিরাপত্তা দাঁড়িয়ে থাকে সম্পর্কের উপর। সম্পর্ক নড়লেই তার ভেতরে ভিত্তি কেঁপে ওঠে। হাইসিএমএস রোগী একাকিত্ব সহ্য করতে পারে না, কিন্তু ঘনিষ্ঠতাও সহ্য করতে পারে না। একা থাকলে ভয় বাড়ে, আবার কাছে এলে লজ্জা, উন্মোচিত হওয়ার আতঙ্ক বাড়ে। এই দ্বন্দ্ব তার মনকে স্থির থাকতে দেয় না। সে লজ্জা সহ্য করতে পারে না। লজ্জা তার কাছে শুধু অনুভূতি নয়, এটা তার ধ্বংস। তাই সে আগে থেকে সীমা ভেঙে দেয়, অশ্লীলতা দেখায়, উল্টো আচরণ করে, যাতে কেউ তাকে লজ্জিত করার সুযোগ না পায়। আইসিএমএস এর রোগী নিয়ন্ত্রণ হারানো সহ্য করতে পারে না, এটাও তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যখন পরিস্থিতি তার হাতের বাইরে চলে যায়, তখন তার আচরণ অদ্ভুত হয়ে ওঠে। হাসি, চিৎকার, নাটক, আক্রমণ, এই ধরনের তার চরিত্র ফুটে ওঠে। কারণ নিয়ন্ত্রণ হারানো মানে তার কাছে বিপদ আসছে। সে ভয় সহ্য করতে পারে না, বিশেষ করে সেই ভয় যেটা সে নাম দিতে পারে না। ভয় জমে থাকে, চেপে থাকে, আর একসময় বিকৃত হয়ে বেরিয়ে আসে সন্দেহে, ঈর্ষা, যৌনতা বা পাগলামির রূপে। আইসিএমএস এর রোগী নিজেকে দুর্বল মানে সেটা তো সহ্য করতে পারে না, দুর্বলতা সহ্য করতে পারে না। সে দুর্বল হওয়াকে বিপজ্জনক মনে করে। তাই সে শক্ত, বেহায়া, অদ্ভুত বা আক্রমণাত্মক সেজে থাকে, নিজেকে বাঁচানোর জন্য করে। আইসিএমএস রোগী নিজেকে বাঁচানোর জন্য এগুলো করে, এটা তার মেকানিজম। আইসিএমএস রোগী সহ্য করতে পারে না যেসব জিনিস তার ভিতরে সেই কথাটাকে জাগিয়ে তোলে, আমি নিরাপদ নই। আর এই কথাটাই তার পুরো রোগের কেন্দ্র, এটাই তার কোর। আবার যদি আমরা এটা প্রশ্ন করি যে আইসিএমএস রোগী কেন অসুস্থ হয়, আমাদের তো এটা বোঝা দরকার যে এই রোগীটা কেন অসুস্থ হয়, এটা কিভাবে অসুস্থ হয়। আইসিএমএস রোগীরা অসুস্থ হয় কারণ তার ভয় সহ্য করতে পারে না, কিন্তু ভয় প্রকাশও করতে পারে না। তাদের ভিতরে দীর্ঘদিন ধরে জমে থাকা নিরাপত্তাহীনতা, অপমানের স্মৃতি, বিশ্বাস ভঙ্গের ক্ষত, পরিত্যক্ত হওয়ার আতঙ্ক, এই ভয় তারা কাঁদে না, বলে না, সাহায্য চায় না, বরং চেপে রাখে। এই চাপ ভয় ধীরে ধীরে এই চাপ ভয় ধীরে ধীরে তাদের স্নায়ুতন্ত্রকে ক্লান্ত, বিকৃত করে তোলে। এই মানুষগুলো সাধারণত এমন পরিবেশে বড় হয় বা দীর্ঘদিন থাকে যেখানে মানসিক নিরাপত্তা অনিশ্চিত। কখনো ভালোবাসা পাওয়া পাওয়া যায়, কখনো হঠাৎ কেটে যায়, কখনো সম্মান, কখনো অপমান। ফলে তাদের মনের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়, আমি নিরাপদ নই, আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। এই স্থায়ী সতর্কতা তাদের স্নায়ুতন্ত্রকে সবসময় উত্তেজিত করে। বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না মন, শরীর। ধীরে ধীরে তার ভয়কে আরো চিনতে পারে না। ভয় রূপ বদলায়, ভয় হয়ে যায় সন্দেহ। মানুষ আমার বিরুদ্ধে এই করছে, সেটা করছে, সেটা করছে।
ভয় হয়ে যায় ঈর্ষা, সে আমাকে ছেড়ে দিবে। ভয় হয়ে যায় অশ্লীলতা, আমি আগে সীমা ভাঙবো। ভয় হয়ে যায় নিয়ন্ত্রণ, আমি সবকিছু নিজের হাতে রাখবো। এই বিকৃত রূপগুলোই আমরা রোগ হিসেবে দেখি। আইসিএমএস রোগীরা অসুস্থ হয় কারণ তার নিজের দুর্বলতাকে শত্রু ভাবে। দুর্বল হওয়া তাদের কাছে বিপজ্জনক। তাই তারা শক্ত, অদ্ভুত, বেহায়া, নাটকীয় আচরণ তৈরি করে। এক ধরনের মানসিক আর্মার বা বর্ম বানায়। কিন্তু এই বর্ম বানাতে বা এই অস্ত্র বানাতে গিয়ে তারা নিজের স্বাভাবিক আবেগ, লজ্জা, ভয় সবকিছুকে দমন করে। দমন করা আবেগ স্নায়ুতন্ত্রের চাপ তৈরি করে, আর সেই চাপই একসময় মানসিক ও শারীরিক অসুস্থতায় বেরিয়ে আসে। কিভাবে অসুস্থ হয় এটা বোঝা যায় তাদের চিন্তার ভাঙন দিয়ে। শুরুতে তারা শুধু বেশি সন্দেহপ্রবণ হয়, বেশি জিলাস হয়, বেশি অ্যাটাচ হয়। পরে চিন্তা পরিষ্কার থাকে না, ভুল বোঝাবুঝি বাড়ে, বাস্তবতা বিকৃত হয়। তখন তার ভাবতে শুরু করে যে কেউ তাকে দেখছে, কেউ হাসছে, কেউ ক্ষতি করছে। এই পর্যায়ে অসুখটা আর শুধু মানসিক থাকে না, এটা স্নায়বিক হয়ে যায়। শরীরও এই ভাঙনের অংশ নেয়। ঘুম নষ্ট হয়, স্নায়ু উত্তেজিত থাকে, যৌন শক্তি অস্বাভাবিকভাবে বেরিয়ে আসে বা বিকৃত হয়, আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্থাৎ মানসিক চাপ, স্নায়বিক অস্থিরতা, আচরণগত ও শারীরিক অসুস্থতা, এই পথে হায়াসিনাস রোগী তৈরি হয়। এটাই মূল বিষয়। সবচেয়ে গভীর সত্যটা হলো যে হায়াসিনাস রোগীরা অসুস্থ হয় কারণ তাদের কেউ শেখায়নি কিভাবে নিরাপদভাবে ভয় প্রকাশ করতে হয়। ভয় জমতে জমতে একসময় মন আর শরীর দুটোই ভেঙে পড়ে। হায়াসিনাস অসুস্থ হয় ভয় চেপে রাখতে রাখতে, সে একসময় অসুস্থ হয়ে যায়। এটাই তার অসুস্থ হওয়ার কারণ। আর একটা বড় কারণ যেটা প্রায় বাদ পড়ে যায় আমাদের আলোচনা থেকে, সেটা হলো যে হায়াসিনাস রোগী নিজের ভিতরে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু সে সহ্য করতে পারে না। একদিকে সে ভালোবাসা চায়, নিরাপত্তা চায়, আশ্রয় চায়, অন্যদিকে সে একই জিনিস ভয় পায়। এই চাওয়া ভয়ের দ্বন্দ্বটা দিনের পর দিন চলতে থাকে, তার মন ভেঙে পড়ে। এই দ্বন্দ্বের চাপে সে কখনো আঁকড়ে ধরে, আবার কখনো আঘাত করে, কখনো অতিরিক্ত ঘনিষ্ঠ হয়, আবার হঠাৎ দূরে ফেলে দেয়। আরো একটি বিষয় যে হাইসেনাসের রোগীরা নিজের চিন্তাকেও বিশ্বাস করতে শেখে না। তারা জানে না যে কোনটা বাস্তব, কোনটা কল্পনা। কারণ তার এতদিন ভয় নিয়ে বেঁচেছে যে ভয়টাই তার চিন্তার মানদণ্ড হয়ে গেছে। ফলে তার নিজের মনে আটকে পড়ে। এই জায়গা থেকে ভুল ব্যাখ্যা, বিভ্রম, সন্দেহ, প্যারানয়া জন্ম নেয়। আরেকটি গভীর স্তর হলো যে আবেগের অপরিপক্কতা। অনেক হাইসেমাস রোগী বয়সে বড় হলেও ভেতরে মানসিকভাবে আটকে থাকে একটি একটি ভীত শিশু বা আহত কিশোরী, মানে কিশোর স্তরে। আমি নিজে অবাক হয়েছি। একদিন এক ভদ্র মহিলা, এই মোটামুটি 29-30 বছর বয়স হবে, এই ভদ্র মহিলা একদিন আমার চেম্বারে এসে তার ফিজিক্যাল সমস্যা বলতে বলতে তার নাভির কাপড়টা তুলে আমাকে দেখাচ্ছে যে আপনি একটু দেখেন তো, এই জায়গাতে আমার মনে হচ্ছে টিউমার হয়েছে। এটা কিন্তু আসলে সে কিন্তু তার সে কিন্তু ঢেকে রাখতে পারেনি। এটা কারণ তো সেটাই যে কেন তিনি, একটা মহিলা মানুষ, একজন ডাক্তারের কাছে কাপড় ছেড়ে তার নাভির ওখানে টিউমার আছে, সেটা তিনি হাত দিয়ে দেখাচ্ছেন যে দেখেন তো ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারেন কিনা যে আমার এখানে টিউমারটা দেখতে পাচ্ছেন কিনা আপনি। তাই বলে কি আমরা সেই নারীটাকে আমরা খারাপ ভাববো? না, আমরা খারাপ ভাববো না। এটা তো সে অজান্তেই করছে, এটা তো আচরণ করছে সে অজান্তেই। তা আমরা অবশ্য হাইজিনাসের কথা ভাববো যে সে কেন এমন করছে, আমরা অবজারভেশন করবো তার দিকে। আচ্ছা, তাই তাদের প্রতিক্রিয়া যে যেখানে আমরা শেষ করলাম যে একটি ভীত শিশু বা আহত কিশোর স্তরে সে পৌঁছে যায়, যেটা কিছুর আগে বর্ণনা করলাম আপনাদের কাছে। তাই তাদের প্রতিক্রিয়া অতিরঞ্জিত হয়, নাটকীয় হয়, শিশু সুলভ হয়, সীমাহীন মনে হয়। এটা পরিণতর অভাব নয়, এটা একটা নিরাপত্তা বা না পাওয়ার ফল। আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে হাইসেমাস রোগীরা সাহায্য চাইতে জানে, এরা যে সাহায্য চাইবে সেটাও তারা জানে না। তারা জানে না যে কিভাবে বলবো যে আমি ভয় পাচ্ছি। তাই তারা সাহায্য চায় ভুল ভাষায়, অশ্লীলতা দিয়ে, নাটক দিয়ে, আক্রমণ দিয়ে, অদ্ভুত আচরণ দিয়ে। আমরা আগের ক্লাসে কিন্তু সে আচরণগুলোর কথা বলেছি, রোগীরা কিভাবে সে আচরণ করে। এই ভুল ভাষাটাই অনেক সময় চিকিৎসকের বিভ্রান্ত করে। আমি বলেছিলাম না সেই শিশুটির কথা,
যে আমাকে গালি দিল হারামজাদা বলে? এই শিশুটি কেন আমাকে গালি দিল? কারণ সে তো জানে না যে কোথায় কিভাবে কথা বলতে হবে। কিন্তু অন্য শিশুদের এরকম আচরণ করছে না, কিন্তু এই বাচ্চাটা কেন এরকম আচরণ করছে? তা আমাদের অবশ্যই তো হাই সেন্সের কথা ভাবতে হবে এই বাচ্চার ক্ষেত্রে, যে সে কথায় কথায় বিভ্রান্তমূলক কথা বলছে, তার মাকে থামাই দিচ্ছে। সে আমি তাকে জিজ্ঞাসা করলে সে আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে সে সন্দেহের চোখে? তার কিসের ভয়? কেন তার এত সন্দেহ? এই বিষয়গুলো অবজারভেশনের দাবি রাখে। এই বিষয়গুলো আমাদের নিবিড়ভাবে খুব গভীরভাবে অবজারভেশন করতে হয় রোগীদের ক্ষেত্রে। সবশেষে যেটা বলবো যে যেটা না হলে ছবিটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো যে হাইওসিএমএস রোগী আসলে ভালোবাসার জন্য লড়াই করছে, রোগের জন্য না। কিন্তু তার সব লক্ষণ, সব ভাঙন, সব অস্থিরতা একটাই কথা ঘুরে ফিরে বলে, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি একা থাকতে চাই না। এটাই হলো মূল বিষয়। হাইওসিএমএস নাইজার আসলে কিসের ভয় পায়? আমরা তো প্রত্যেকটা মানুষেরই ভয়ের বিষয়টা জানার চেষ্টা করি রোগীদের ক্ষেত্রে। এখানে দেখি যে হাইওসিএমএস আসলে কিসে ভয় পায়? হাইওসিএমএস এর ভয় নির্দিষ্ট কোনো জিনিসে নয়, কিন্তু বরং একটি অস্তিত্বগত ভয়। মূল ভয়গুলো যদি আমরা খেয়াল করি, সেখানে দেখবেন যে অপমানের ভয়, ফিয়ার অফ হিউমিলিয়েশন, তারপর লজ্জিত হওয়ার ভয়, ফিয়ার অফ বিং এক্সপোজড, পরিত্যক্ত হওয়ার ভয়। হ্যাঁ, তারপরে দেখবেন যে ফিয়ার অফ যেটা অ্যাবান্ডনমেন্ট, তারপরে বিশ্বাসঘাতকতার ভয়, ফিয়ার অফ বিট্রায়াল, তারপরে নিয়ন্ত্রণ হারানোর ভয়, যেটা ফিয়ার অফ লুজিং কন্ট্রোল। তার ভিতরে যে মূল অনুভূতি হলো যে আমি দুর্বল, আমি অরক্ষিত, আর মানুষ আঘাত করতেই পারে। এই ভয় সাধারণত আসে শৈশবের মানসিক আঘাত থেকে, অবহেলা, অপমান বা নিরাপত্তার অভাব, বিশ্বাস ভেঙে যাওয়ার অভিজ্ঞতা, অথবা স্নায়ুতন্ত্রের জন্মগত অতি সংবেদনশীলতা থেকে। আবার আমরা খেয়াল করি যে হাইওসিএমএস কেন লজ্জা অনুভব করে? হাইওসিএমএস এর লজ্জা আসে নিজেকে ছোট ও ত্রুটিপূর্ণ মনে করা থেকে। সে গভীরে ভাবে যে আমার ভিতরে কিছু ভুল আছে, আমার ভিতরে কিছু ভুল আছে। মানুষ যদি আমাকে সত্যি চিনে ফেলে, আমাকে ঘৃণা করে, এই অভ্যন্তরীণ লজ্জা, এটাই যন্ত্রণাদায়ক যে সে তা সহ্য করতে পারে না। তাই সে লজ্জাকে উল্টো করে বাইরে ছুড়ে দেয়, অবলম্বন করে। তাহলে সে কেন অশ্লীলতা বা লজ্জাহীনতা দেখায়? এটা হাইওসিএমএস সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্স মেকানিজম। তার অবচেতন যুক্তি এমন যে আমি যদি নিজের সব প্রকাশ করে দিই, তাহলে কেউ আর আমাকে অপমান করতে পারবে না। এই জন্য সে অশ্লীল কথা বলে, যৌন ইঙ্গিত দেয়, সীমা ভেঙে ফেলে, সামাজিক নিয়ম অমান্য করে, সেমলেসনেস হয়ে পড়ে। আসলে লজ্জার বিরুদ্ধে এক চরম প্রতিরক্ষা তার। আমি একটা রোগীর কথা বলবো, যেটা আমাকে খুবই বিব্রতকর অবস্থায় ফেলেছিল। যে স্বামী স্ত্রী, ওনারা একটা ওনার ওয়াইফ চিকিৎসার জন্য এসেছিলেন। তা আমি ওনার কাছ থেকে তথ্য নিচ্ছিলাম। একটা সুযোগ হয়েছিল, ওনার স্ত্রী বাইরে থুতু ফেলা বা কিছু একটা কাজে উনি বাইরে গেছেন। আমি ওনার স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার স্ত্রী কেমন, আপনি কিভাবে মূল্যায়ন করবেন, উনি কি ধরনের মানুষ, ওনার আচরণ সম্পর্কে ধারণা দেন আমাকে। তো উনি আমাকে যে কথাটা বলেছিলেন, যে সেটা হলো যে আমার স্ত্রী এতটাই সন্দেহপ্রবণ যে আমি যখন চাকরি থেকে এসে প্যান্ট খুলি, সে আমার আন্ডার প্যান্ট চেক করে যে ওখানে আমার বীর্য ভরে আছে কিনা, বা আমার ওখানে সুগার ভরে আছে কিনা, সে ওটাও চেক করে। সে আমার মোবাইল চেক করে, সে আমার মানি ব্যাগ চেক করে, সে আমার ফেসবুক চেক করে যে আমি অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক করছি কিনা। আমরা কিন্তু কখনো তাকে খারাপ বলবো না। সে কেন এই পর্যায়ে গেল, তার স্ত্রী কেন এরকম আচরণ করছে, এটা কিন্তু আমাদের ভাববার বিষয়। আমরা সেখানে হাইওসিএমএস এর কথা ভাববো, যে একজন নারী তার স্বামী বাহির থেকে এসে তার তার আন্ডারওয়্যার চেক করছে যে ওখানে শুক্রাণু বা ওই ধরনের কোনো আঠালো জিনিস ভরে আছে কিনা, তার স্বামী অন্যদিকে কোনো জায়গাতে কোনো কিছু করছে কিনা। অনুরূপ ভাবে আমরা পুরুষের মধ্যে দেখতে পাই যে স্ত্রী কোথাও বেড়াতে গেছে বা কেনাকাটা করতে গেছে, স্বামী গোপনে পিছে পিছে যাচ্ছে যে স্ত্রী কোথায় কার সঙ্গে দেখা করছে, কোথায় কি কিনছে, কোথায় কি করছে। আমি এরকম বহু
সংসার ভেঙে ভেঙে যাওয়ার ঘটনা জানি। এই যে সন্দেহ বীজ, এটা একটা এমন বিষ বৃক্ষ, যদি একবার জন্মগ্রহণ করে এখান থেকে বের হওয়ার উপায় নাই। এই বিষ বৃক্ষের জ্বালাতে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, বহু সংসার নষ্ট হয়ে গেছে এই সন্দেহ। কিন্তু সন্দেহ হলে কি আমরা হাইসেন্সের কথা ভাববো না? আমাদের আরো মেডিসিন আছে। আমাদের মেডিকেল এবং রেপার্টরিতে অন্তত পক্ষে 15টা মেডিসিন আছে। তার ভিতরে 5টা হলো এই ফ্যামিলির। আমি সামনে বলবো অবশ্য সুযোগ পেলে। বিষয়টা হলো এইরকম। এবং হাইসিয়ামাস কেন অহংকার করে, কেন ইগো দেখায়? হাইসিয়ামাসের অহংকার খুব প্রকৃত অবিশ্বাস নয়, বরং ভয় ঢাকার ঢাল। ভেতরে সে ভাবে যে আমি দুর্বল, আমি তুচ্ছ। বাইরে সে দেখায় যে বড় কথা বলা, নিজেকে কেন্দ্র করে সবকিছু দেখা, অন্যকে খাটো করা, কর্তৃত্ব দেখানোর চেষ্টা। অহংকার এখানে হলো যে ভাঙা আত্মসম্মানের জোড়া লাগানোর চেষ্টা। এটাই হলো তার অহংকারের বিষয়টা। তাহলে আমি যে প্রথমে যে রোগীর কথা বললাম, মহিলা রোগীর কথা, যে হাইসিমাস কেন সন্দেহ করে, কথা ভেঙে গেছে। সে ভাবে যে মানুষ ভালো হতে পারে না, সবাই কিছু লুকাচ্ছে, যাকে আমি ভালোবাসি সে আমাকে আঘাত করবে। এই কারণে সে নজর রাখে, পরীক্ষা করে, সম্পর্কের মধ্যে বারবার প্রমাণ করতে চায়, ডিলুশন তৈরি করে, বিং ওয়াচড, পয়জনেড, বিট্রেড। সন্দেহ এখানে ভয়ের যুক্তিকরণ মাত্র। আমরা যদি বলি যে হাইসিমাস কেন ঈর্ষান্বিত হয়, কারণ ভালোবাসা তার কাছে মানে নিরাপত্তা, পরিচয়, বেঁচে থাকার অনুভূতি। তাই সে ভাবে যদি আমি একা হয়ে যাই আমি ভেঙে পড়ব। এই জন্য সে অত্যন্ত পসেসিভ হয়। ঈর্ষা এখানে প্রেমের প্রকাশ নয়, এটা নিরাপত্তা হারানোর আতঙ্ক। আমাদের সময় কতটুকু আছে আমাকে একটু বলবেন? আমি তো ভিতরে ঢুকে গেছি, আমি আসলে টাইম খেয়াল করতে পারছি না। স্যার সময় আছে, আপনি বলতে পারেন, ও সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে। হাইসিমাস একটা যে কৌশলটা অবলম্বন করে, যে মেকানিজমটা করে, হাইসিমাস ভয় ঢাকতে কি মেকানিজম ব্যবহার করে, এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা মেডিসিনকে বুঝতে হলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের অ্যানালাইসিস করতে হয়, বুঝতে হয়, যেটা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। তা আমরা দেখি যে হাইসিমাস ভয় ঢাকতে সে সেমলেসনেস হয়ে যায়। মানে লজ্জা ঢাকার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু তার সেমলেসনেস। তারপর আমরা দেখি যে সেক্সুয়াল ডিসইনহেবিটেশন, মানে ভয় ও নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি থেকে যেটা আসে মুক্তি চাওয়ার জন্য যেটা করে, এটা তার দ্বিতীয় মেকানিজম। তৃতীয় মেকানিজমের দিকে তাকাই আমরা, যে টকেটিভনেস বা জোকিং, মানে একাকিত্ব বা ভয়ের বিরুদ্ধে সে কিন্তু এই কাজগুলো কিন্তু করে। টকেটিভনেস আমরা দেখতে পাই, জোকিং করে, এটা কিন্তু তার কিন্তু সে মেকানিজমের অংশ। 4 নম্বরে দেখি যেটা আমরা সাসপেকশন, এবং আরেকটা জিনিস দেখি সেটা হলো যে অ্যাকুজিশন, ভয়কে বাইরে প্রজেক্ট করা। এটা তারা এই সাসপেকশন বা এই অ্যাকুজিশনের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করে। এবং আমরা 5 নম্বরে যে দেখি যে মেকানিজমটা সে যেটা করে, এগ্রেশন, আমাকে আঘাত করো না, এই বার্তার বিকৃত রূপ কিন্তু সে এগ্রেশনের মাধ্যমে প্রকাশ করে। এবং 6 নম্বরে আমরা পাই যেটা, সেটা হলো যে ডিলুশন এবং মিস ইন্টারপ্রিটেশন। এটাই হলো তার একটা অন্যতম ভয়কে ঢাকার মেকানিজম, যেটা হলো বাস্তবতাকে নিজের ভয়ের সাথে মানিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া। তাহলে আমরা কি পেলাম, যে হাইসিমাস ভয়কে ঢাকতে তার কি কি মেকানিজম ব্যবহার করে? আমরা দেখেছি যে হাইসিমাস ভয়কে ঢাকতে ভয়, লজ্জা, আত্মরক্ষা, সীমা লঙ্ঘন, সন্দেহ, উন্মাদনা, অথবা যদি আরো একটু সরলভাবে বলি, যে আমি ভয় পাচ্ছি তাই আমি যা করছি সেটাই আমার বাঁচার চেষ্টা। এটাই হলো হাইসিমাসের ভয়কে ঢাকার মেকানিজম। কারণ হাইসিমাসের রোগী তো শুধু একরূপেই আপনার কাছে আসবে না চেম্বারে। কারণ চেম্বারে যখন আপনার কাছে রোগী আসবে, তখন সেটা শিশু হতে পারে, সেটা বৃদ্ধ হতে পারে, নারী হতে পারে, কিশোর হতে পারে, কিশোরী হতে পারে।
যে কোনো মানুষই হতে পারে। তো তখন তাদের ধরন, তাদের প্যাটার্ন তো একই রকম না, বিভিন্ন প্রকারের প্যাটার্ন রয়েছে হায়াসিয়ামাসে। আপনি সব রোগীর মধ্যে সব জিনিস পাবেন না। এই রোগীর ভিতরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই সকল জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন যে তারা এই ভয় ঢাকতে তাদের এই সকল মেকানিজম ব্যবহার করে। তা আমি যেটা বলছিলাম যে হাইসিএমএসের যে রোগীরা এই হাইসিএমএসের এই ফ্যামিলির ভিতরে আমরা যে 5টা মেডিসিনকে দেখি, যে 15টা মেডিসিনের 5টা মেডিসিন যেটা খুবই কাছাকাছি, তার ভিতরে হাইসিএমএস নাইজার, স্ট্রামোনিয়াম, বেলেডোনা, ভিরেট্রামেল এবং অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল, এই 5টা মেডিসিন মানে একদম ক্লোজ, একদম ক্লোজ, একদম মানে প্রকৃত অর্থে যদি বলি যে এই 4টা-5টা মেডিসিনই কিন্তু আমাদের মানে হায়ার সিলেবাসের সঙ্গে খুব তুলনা, কারণ এটা খুব ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আমরা যদি আরেকটু দেখি যে পার্শিয়াল হায়ার সিলেবাস পিকচার যদি দেখি, সেখানে ল্যাকেসিস, ট্যারেন্টুলা, তারপরে হলো প্লাটিনা, বিফোরানা, এগারিকাস, এই ধরনের মেডিসিন গুলো রয়েছে। আবার যদি আমরা রেপার্টরি বেসড অ্যালাইড মেডিসিনের দিকে তাকাই, তখন দেখি যে অবসেন্স স্পিচ বা সেমলেসনেস বা মেন্টাল ডিসহ্যাবিটেশনের মধ্যে রয়েছে যে মেডোরিনাম, নাইট্রিক অ্যাসিড, সালফার, ক্যানাবিস ইন্ডিকা, ওপিয়াম, এই ধরনের মেডিসিন গুলো কিন্তু আমরা দেখে থাকি। তো এই হলো মূল বিষয়। আমি আপনাদের আসলে সময় তো খুব বেশি নাই, আমি আপনাদের সঙ্গে হায়ার সার্ভিসের যে পার্সোনালিটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হায়ার সার্ভিসের আমরা পার্সোনালিটিকে 3 ভাগ ভাগ করেছি আমি, নারী, পুরুষ এবং শিশু। কতটুকু বলতে পারি চেষ্টা করি। হাইসেমাসের নারী পার্সোনালিটি যেটা দেখি আমরা, যে হাইসেমাসের নারীর ভেতরে এক গভীর ভাবে ভীত বা নিরাপত্তাহীন মানুষ, তারা ভাবে এটা তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। সে ভালোবাসা হারাবে, সে একা হয়ে যাবে, কেউ তাকে ফেলে যাবে, অথবা তাকে এমন ভাবে অপমান করবে যে সে সহ্য করতে পারবে না। এই ভয় শুধু মনের ভিতরে ভয় নয়, এটা তার নারীত্বের ভিতরে ঢুকে গেছে, তার সম্পর্কের ভাষা হয়ে গেছে, তার ভালোবাসার ধরন হয়ে গেছে। সে ভালোবাসতে চায় গভীরভাবে, উজাড় করে, কিন্তু বিশ্বাস করতে পারে না। সে কাছে আসতে চায়, কিন্তু কাছে আসার সাথে সাথে তার ভেতরে গোপন কাঁপুনি শুরু হয়। যদি সে আমাকে ছেড়ে যায়, এ নারী খুব দ্রুত অ্যাটাচ হয়। সে খুব দ্রুত কাউকে তার পুরো জগৎ বানিয়ে ফেলে, কারণ তার সম্পর্ক তার কাছে শুধু আবেগ নয়, এটা তার অস্তিত্বের নিরাপত্তা। তাই সে জিলাস হয়, পসেসিভ হয়, সন্দেহপ্রবণ হয়। সে পরীক্ষা করে, নজর রাখে, প্রশ্ন করে, কখনো অভিযোগ তোলে, কখনো নাটক করে। কারণ সে আসলে শুধু একটাই জিনিস জানতে চায়, তুমি এখনো আমার তো? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তার যৌনতা অনেক সময় অতিরঞ্জিত, অস্বাভাবিক বা বেমানান হতে পারে, কিন্তু এটা কামনার উচ্ছ্বাস নয়। এটা ভয়ের থেকে পালানোর রাস্তা। সে নিজের সীমা নিজেই ভেঙে দেয়, যেন কেউ তাকে ভেঙে দিতে না পারে। সে নিজের শরীর, কথা, ইঙ্গিত, বেহায়াপনা ব্যবহার করে, যেন বলে, আমি নিজেই নিজেকে উন্মুক্ত করছি, তুমি আর আমাকে লজ্জা দিতে পারবে না। এই নারীর হাসি, ফ্ল্যাট, অদ্ভুত আচরণ, নাটক, কখনো অস্থিরতা, সবই একটি আবরণ, একটি ঢাল, একটি মুখোশ। এই ঢালের পিছনে লুকিয়ে থাকে এক আহত, লজ্জিত, ভীত মেয়ে। সে শুধু চায় নিরাপত্তা। সে গভীরভাবে ভালোবাসতে চায়, কিন্তু সে ভালোবাসাই তার সবচেয়ে বড় ভয় জায়গা। কারণ ভালোবাসা মানেই তার কাছে আত্মসমর্পণ মানে আঘাত পাওয়ার ঝুঁকি। তার সমস্ত অস্থিরতা, সন্দেহ, নাটক আর বেহায়াপনা নিচে একটি নিঃশব্দ কান্না থাকে, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছোট করো না, আমাকে লজ্জা দিও না, আমাকে নিরাপদ রাখো। এই কারণে হায়াসিমাস নারী একসঙ্গে আকর্ষণীয়, বিপন্ন, আবেগী, অস্থির, সাহসী ও ভীত। সে খারাপ নয়, সে শুধু এমন একজন নারী, সে ভালোবাসার ভিতরে সব সময় বাঁচার লড়াই করছে। এটাই হলো হায়াসিমাসের নারী। আমাদের যেহেতু আমরা আজকেও হায়াসিমাস শেষ করতে পারবো না, আমাদের আরো হয়তো 2-1টা ক্লাস লাগতে পারে। তা আমি আপনাদের সঙ্গে একটু মজার জিনিস শেয়ার করি, যেহেতু সময় আমাদের কম। আমরা একটু পার্সোনালিটি যেহেতু বললাম, তা আমরা পার্সোনালিটি দেখি।
আপনারা দেখতে পাচ্ছেন? কেউ কি আমাকে একটু বলবেন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এনার নাম হলো ডেবি উড। এনার বাসা হলো ইংল্যান্ডে। এটা খুবই পৃথিবীর একজন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, দ্য মোস্ট জিলাস ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই ভদ্র মহিলা খুব বিখ্যাত একটি ফিগার হয়ে দাঁড়িয়েছে তার কেসের কারণে। তিনি যে অসুখে আক্রান্ত, অথেলো সিনড্রোমা, এই অসুখে তিনি আক্রান্ত। তো এই ভদ্র মহিলার আমি পার্সোনালিটি দেখেছি, তার ইতিহাসগুলো দেখেছি, যে এই ডেবি উড একটা বিখ্যাত কেস, আমরা জানি, এটা আপনারা হয়তো অনেকে জানেন, যে সেখানে তিনি এক্সট্রিম প্যাথোলজিক্যাল জিলাসি ভোগ করতেন। তার স্বামীর প্রতি অতিরিক্ত সন্দেহ, যেমন চিটিং এর ভয় তার ভিতরে ছিল। তারপরে কনস্ট্যান্ট চেকিং, ফোন, ইমেল, যে আপনাকে এক্সাম্পল গুলো দিলাম আমি, এই মহিলা, তার উদাহরণ চলে আসে এই মহিলার মধ্যে। এবং ইরিটেশনাল অ্যাকুরেশন, এবং তিনি তার স্বামীকে লাই ডিটেক্টর টেস্ট, যেটা মিথ্যা কথা বলাদের টেস্ট আছে না, যে মিথ্যা কথা বলছি কিনা, এটা তিনি বাধ্য করতেন, এবং অবসেসিভ কন্ট্রোল করতেন, প্রতিদিনই করতেন এটা। এটা ওনার ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে। এবং আমি দেখেছি যে এটা হলো হায়াসিয়ামাসের সেই আমাকে ঠকাবে ডিলুশন এবং পসেসিভনেসের সাথে খুব মিলে যায়। কারণ সাইকোলজিক্যাল রিপোর্টসে এটাকে ডিলুশনাল জিলাসি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা প্যারানয়া এবং ফিয়ারের ফল। হায়াসিয়ামাসের মতো তার ভয়কে ঢাকতে কন্ট্রোলিং বিহেভিয়ার করছে এবং এগ্রেসিভনেস প্রকাশ পেয়েছে। তুলনার গভীরতা যদি করি, যে গভীরে গেলে দেখা যায় যে এটা একটা ক্লাসিক উদাহরণ হতে পারে আমাদের কাছে, যে হায়াসিয়ামাসের যে পার্সোনালিটি, সেখানে জিলাসি প্যাথোলজিক্যাল হয়ে উঠেছে, রিলেশনশিপকে ধ্বংস করে যে জিলাসিটা, সেটা কিন্তু তার এই মহিলার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং হায়াসিয়ামাসের যে লেসভিয়াস মেনিয়া বা লেসিভিয়াস যে মেনিয়া বা অশ্লীলতা না থাকলে এটা কিন্তু হতো না। এবং সাসপেনশন এবং ডিফেন্সিভ মেকানিজম সবচেয়ে প্রকট এই মহিলার ভিতরে আমরা লক্ষ্য করেছি, এবং যেটা হায়াসিয়ামাসের পার্সোনালিটির সঙ্গে খুবই দারুণভাবে ম্যাচ হয়েছে আমাদের। আমি আপনাদের আরেকজন এটা দেখাই। এটা হলো ক্লিওপেট্রা 7। আপনারা সবাই জানেন যে এই ভদ্র মহিলা ক্লিওপেট্রা 7, এটাও কিন্তু হায়াসিয়ামাসের পার্সোনালিটির সঙ্গে একদম পুরোপুরি ফিট হয়ে যায়। ক্লিওপেট্রা হিস্টোরিক্যালি অ্যাকাউন্টসে এক্সট্রিম জিলাসি এবং পসেসিভনেস দেখা যায়, যা মার্ক অ্যান্থনির প্রতি অতিরিক্ত সাসপেকশন এবং বিশেষ করে তার সাথে অন্য নারীদের যে সম্পর্ক, এটা তিনি ভয় করতেন। এবং পলিটিক্যাল যে রাইভালস রয়েছে তার প্রতি প্যারানোয়া এবং ফিয়ার অফ বিট্রেল, এটা তিনি তার এই পার্সোনালিটির ভিতর প্রকাশ পায়। তিনি রাইভালসকে নির্মূল করার জন্য চেষ্টা করেছেন, যেখানে জিলাসি থেকে। আমরা যদি এই ওনার ক্লিওপেট্রার যদি জীবনী পড়ি, তো সেখানে দেখি যে তিনি রাইভালকে নির্মূল করার চেষ্টা করতেন শুধু জিলাসি থেকে। এবং সাইকোফিজিক্যাল যে অ্যানালাইসিস রয়েছে, সেখানে দেখা গেছে যে নেক্রোসিজম এবং প্যারানয়েড ট্রিটস মেনশন আছে তার ক্ষেত্রে, যা হায়াসিয়ামাসের ডিলুশন অফ বিং বিট্রেড এবং ভয় চালিত আক্রমণের সাথে মিলে। এবং আমরা যদি তুলনা করি, যে হায়াসিয়ামাসের মতো তার পাওয়ারফুল ক্যারিসমেটিক ইমেজ কিন্তু আড়াল করে ভিতরে ইনসিকিউরিটি এবং সাসপিসনেস, এবং তার ভিতরে যে শাসনকালে যে জিলাসি থেকে তার ডিস্ট্রাকটিভ এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা যায়, যেমন তিনি অ্যালায়েন্স গুলো ভঙ্গ করতেন, কারণ তিনি নিরাপদ মনে করতেন না, যেটা হায়াসিয়ামাসের ভাইটাল ফোর্সের ভাঙনের সাথে মিলে। এটা খুব দারুণভাবে আমাদের হায়াসিয়ামাসের নারী পার্সোনালিটির সঙ্গে মিলে যায়। আমি আপনাদের আরেকজনকে দেখাই। এটা তো আপনারা চিনেন ভদ্রলোককে, কিম জং উন, উত্তর কোরিয়ার লিডার, যার জন্ম হলো 1984 সালে। আমাদের পুরুষ পার্সোনালিটির সঙ্গে খুব দারুণভাবে মিলে যায় হায়াসিয়ামাস পার্সোনালিটির সঙ্গে। তিনি ফিজিওলজিক্যাল প্রোফাইল আমরা দেখেছি যে এর প্যারানয়া, নেক্রোসিজম এবং সাসপেকশন এবং পারসিভ
মিসট্রাস্ট দেখা যায় এর মধ্যে। তিনি সর্বদা মনে করেন যে বাইরের শক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যা হায়াসিমাস এর আমি নিরাপদ নই এই স্টেটের সঙ্গে মিলে যায়। তার পারিবারিক ইতিহাস, যেমন পিতা কিং জং ইলের যে দেখায় যে প্যারানয়েড, যেটা আমরা লক্ষ্য করি, সেখানে দেখা যায় যে তার সাইকোপ্যাথিক যে ট্রিটস এবং এগ্রেসিভ ডিফেন্স মেকানিজম যেটা রয়েছে, তিনি মাঝে মধ্যে নিউক্লিয়ার থ্রেটস সামনে নিয়ে আসেন, পৃথিবীকে দেখান যে মেরে দেবো হবে। এই উদ্ভূত আচরণ কিন্তু সেই কারণে কিন্তু করে থাকেন। এবং অ্যানালাইসিসে তার যে প্যারানয়া রয়েছে, যেটা আমাকে বহিঃশত্রু বা আমেরিকা আমাকে আক্রমণ করবে এই ভয় থেকে কিন্তু এই হায়াসিমাসের ভয় চালিত যে আক্রমণ, এটার সঙ্গে সেটা মিলে যায়। এবং হায়াসিমাসের মতো তার বাইরের ক্যারাসমেটিক ইমেজ আড়াল করে ভিতরের ইনসিকিউরিটি এবং প্যারানয়া, তার সন্দেহ প্রবণতা সম্পর্কে পসেসিভনেস এবং ডিলুশন পারসেপশনের সাথে একদম পুরোপুরি মিলে যায়। যার কারণে সে কিন্তু পৃথিবীর অন্য দেশে কোথাও ভ্রমণে গেলে বা কোনো আমন্ত্রণে গেলে তার সঙ্গে তো টয়লেটও যায়, কারণ সেখানে তার প্রস্রাব পায়খানাগুলো সে সংরক্ষণ করে রাখে এবং সে দেশে নিয়ে আসে। সেটাও সে অন্য দেশের বা কোনো মানুষের কাছে সে প্রদর্শন করে না, যেটা হলো আমাদের হায়াসিমাস এর পার্সোনালিটির সঙ্গে দারুণভাবে মিলে যায়। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।